আচ্ছা, আমরা শুরু করে দিব। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, আজকে আমি তোমাদের একটা ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে পড়াবো। আর আজকে হচ্ছে আমি আগামীকালকের ক্লাসটা আজকে নিয়ে নিচ্ছি, কালকে একটু আমার একটু ব্যস্ততা আছে, তো আজকে আমি ক্লাসটা নিয়ে নিব। তো আজকে যে টপিকসটা পড়াবো খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। এই টপিকসটা প্রায় তোমাদের পরীক্ষায় আসে এবং ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় এবং খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। সেটা হচ্ছে গ্রুপ অ্যাকশন অফ মাসেল। এটা আমি আবার মেইলে পাঠিয়ে দিয়েছি, মাহিন হয়তো তোমাদেরকে দিয়ে দিবে। গ্রুপ অ্যাকশন অফ মাসেলের কথা আমি মাঝে মাঝে তোমাদের ক্লাসে বলেছি, অন্যান্য ক্লাসেও বলেছি যে একটা মাসেল কিন্তু কখনো মানে মেইন হিসাবে কাজ করতে পারে না। ধরো এলবো ফ্লেকশন করতে চাইলে আমি যে বাইসেপস মাসেল কোনটা তোমরা তো জানো, বাইসেপস মাসেল কোনটা? হ্যাঁ, বাইসেপস মাসেল, এই মাসেলটাকে বাইসেপস বলা হয়। আর পিছনের এই মাসেলটাকে কি বলা হয়? ট্রাইসেপস বলা হয়। তো বাইসেপস এর কাজ হচ্ছে কি? এলবো ফ্লেকশন করা। হ্যাঁ, আর ট্রাইসেপস এর কাজ কি? মেইন কাজটা হচ্ছে এলবো এক্সটেনশন করা। হুম, তো এই হচ্ছে ধরো এই ফাংশন গুলো করে মানে মেইন হিসাবে ধরো বাইসেপস এলবো ফ্লেকশন করতেছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি শুধু যদি ট্রাইসেপস এর প্রবলেম বা আদার্স মাসেল গুলোতে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বাইসেপস কিন্তু ফুল সুন্দরভাবে এলবো ফ্লেকশন করতে পারবে না। আদার্স আরো কিছু মানে মাসেল আছে, সেগুলো একত্রে কি করে এই কাজগুলো করে থাকে। একত্রে একটা ফাংশন করার জন্য, ধরো একটা মুভমেন্ট করার জন্য শুধু একটা মাসেল তো মেইন মাসেল হিসেবে কাজ করে, আদার্স কিছু মাসেল আছে সেগুলো হেল্পার, নিউট্রিলাইজার হিসাবে বা আরো অনেক ফাংশন হিসাবে কাজ করে। ধরো একটা মাসেল আছে যেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে শোল্ডার ফ্লেকশন করতেছে, ফ্লেকশন উইথ রোটেশন। তোমরা তো এই নামগুলো শিখেছো, সবাই জানো, পুরাতনরা তো জানি মুভমেন্ট গুলো সবগুলো, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্টের মুভমেন্ট গুলো জানে। নতুনরাও তো মোটামুটি মুভমেন্টের নামগুলো জেনে ফেলেছো। এতদিনের ক্লাসে আমার ধারণা সবাই তোমরা জেনে ফেলেছো যে বিভিন্ন মুভমেন্ট গুলো। তো ধরো এলবো ফ্লেকশন করতে বাইসেপস কাজ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই মাসেল, একটা মাসেল শুধু যে ফ্লেকশন করে না তা না, ফ্লেকশন উইথ রোটেশন এরকমও করে থাকে, যে হয়তো একটা মাসেল যেটা কাজ মেইন হিসেবে কাজ করতেছে ফ্লেকশন উইথ রোটেশন, এভাবেও কাজ করে। সুতরাং যদি আমি ফ্লেকশন করতে চাই তাহলে কি হবে? আমাকে আদার্স মাসেল গুলো হেল্প করতে হবে, যে আমি এলবো ফ্লেকশন বা শোল্ডার ফ্লেকশন করতে চাইলে আমার আদার্স মাসেল গুলো কাজ করতে হবে। একটা মাসেল ফিক্স করে রাখবে, জয়েন্টটাকে ফিক্স করে রাখবে, আরেকটা মাসেল হেল্প করবে, আরেকটা মাসেল লেনদেন হবে। ধরো ট্রাইসেপসে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এলবো ফ্লেকশনটা, বাইসেপসের পাওয়ার ভালো থাকলেও কিন্তু এলবো ফ্লেকশনটা ইজি সুন্দর মতো করা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে আমি লেকচারে চলে যাই। আজকের টপিকসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এবং এটা প্রায় পরীক্ষায় আসে, তোমরা এটা খুব ভালো করে পড়ে ফেলবে। তো দেখো, গ্রুপ অ্যাকশন অফ মাসেল যেটা আমি আজকে পড়াবো, অনেক সময় পরীক্ষায় বিভিন্ন ভাবে আসে, তোমরা বুঝতে পারবে, পরীক্ষার প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। দেখো, যেটা আমি বললাম সেটা ইংরেজিতে, যে মাসেল ক্যান নট ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, যেটা একটা মাসেল কখনো ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারে না, কিছু মাসেল তাকে হেল্প করতে হয়। টু ডু এনি মুভমেন্ট দে নিড টু ওয়ার্ক ইন টুগেদার আন্ডার দ্য স্মুথ coordination among the muscle group. A movement is performed, the combination action of muscle is called
গ্রুপ অ্যাকশন অফ মাসেল অর রোল অফ মাসেল, অনেক নামে আসে, রোল অফ মাসেল আসলেও তোমরা এই ভাবে লিখবে, গ্রুপ অ্যাকশন অফ মাসেল হলেও তোমরা এভাবেই লিখবে যে মাসেল কখনো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না, একটা মাসেল একটা মুভমেন্টের জন্য আদার্স আরো কিছু মাসেলও অ্যাক্টিভলি কাজ করে থাকে। যেমন প্রাইম মুভার, যেমন একটা মাসেল আছে যে মেইন হিসাবে কাজ করতেছে, যেটা হলো ধরো অ্যাগোনিস্ট। অ্যাগোনিস্ট সেটাকে আমরা কি বলবো, যদি এলবো ফ্লেকশনের জন্য হয় বাইসেপসটা আমাদের কি হবে, প্রাইম মুভার বা অর অ্যাগোনিস্ট, মানে মেইন মাসেল হিসেবে কাজ করবে। আদার্স মাসেল গুলো হেল্পার বা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে, কিন্তু আমার মেইন মাসেলটা ফাংশনটা থাকতে হবে যেটা, সেটা হচ্ছে ধরো এলবো ফ্লেকশনের ক্ষেত্রে বাইসেপসটা কি হচ্ছে অ্যাগোনিস্ট। আবার যদি এলবো এক্সটেনশন করি তাহলে আমার কোন মাসেলটা অ্যাগোনিস্ট হিসেবে কাজ করবে বলো তো দেখি? ট্রাইসেপস। হ্যাঁ, ট্রাইসেপস। তাহলে কি হবে, এলবো এক্সটেনশনের সময় ট্রাইসেপসটা হচ্ছে আমার অ্যাগোনিস্ট হিসেবে কাজ করবে, আর অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে কোনটা? বাইসেপস। বাইসেপস। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো তাহলে অ্যাগোনিস্ট হিসেবে কাজ করবে। অ্যাগোনিস্ট মিন্স হোয়ার দ্য মাসেল আর দ্য মেজর মাসেল ইনভলভিং ইন ইনিশিয়েটিং, ক্যারিং আউট এন্ড মেইনটেনিং এ পার্টিকুলার মুভমেন্ট। যেমন পার্টিকুলার একটা স্পেসিফিক মুভমেন্টের জন্য মেইন মাসেল হিসেবে যেটা কাজ করবে সেটাকে আমরা অ্যাগোনিস্ট বলবো। যেমন ডিউরিং নি এক্সটেনশন, কোয়াড্রিসেপস মাসেল আর দ্য অ্যাগোনিস্ট। কোয়াড্রিসেপস মাসেল কোনটা জানো তো? পায়ের একদম সামনের যে থাইয়ের সামনের ফ্রন্টের এরিয়ার ওই মাসেলটার নাম হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল। আর পিছনের যে মাসেলটা আছে সেটাকে কি বলা হয়, হ্যামস্ট্রিং গ্রুপের মাসেল, হ্যামস্ট্রিং মাসেল বলা হয়। কোয়াড্রিসেপস এর ফাংশন কি? কোয়াড্রিসেপস যখন কন্ট্রাকশন হয় তখন কি হয়, আমাদের নিটা এক্সটেনশন হয়। নি এক্সটেনশন তো কোনটা জানো? নতুনরা কি জানো যে নি এক্সটেনশন মুভমেন্ট কোনটা? নি এক্সটেনশন, হ্যাঁ জানো? জি না। ফ্লেকশন এক্সটেনশন এগুলো তোমাদেরকে শিখাইছে না? এমনি নামগুলো শিখাইছে না? কোনটা আপার লিমের ফ্লেকশন, যে শোল্ডার জয়েন্টের ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এই মুভমেন্ট গুলো নাম শিখিয়েছে না কাইনেসোলজিতে? জি ম্যাম। তাহলে আবার না বললা কেন? নি জয়েন্টের শোল্ডার এগুলো লোয়ার লিমিটটা শিখায় নাই? তৌহিদ বলো তো দেখি, তাওহিদ শিখাইছে? জি ম্যাম শিখাইছে। ও, তাহলে লোয়ার লিম্বারও শিখাইছে, তাহলে তো নি এক্সটেনশন কি সেটা জানো? নি এক্সটেনশন কিভাবে করতে হয়? নিটাকে যখন স্ট্রেট সোজা করা হয় সেটা এক্সটেনশন বলা হয়। নি এক্সটেনশন, নি এক্সটেনশন করলে নি এক্সটেনশনের ফাংশন হচ্ছে হলো কোয়াড্রিসেপস মাসেলের কাজ হচ্ছে নি এক্সটেনশন করা, এটা হচ্ছে মেইন হিসাবে কাজ করবে। এটাকে তখন আমরা কি বলবো, এই মাসেলটাকে বলবো হচ্ছে অ্যাগোনিস্ট মাসেল। তারপরে দেখো অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট কি, জাস্ট অপোজিট মাসেলটা, যেটা হচ্ছে কি যখন আমরা ধরো এলবো ফ্লেকশন করি তখন বাইসেপসটা কি কন্ট্রাকশন হয়, তা অপোজিট যে ট্রাইসেপসটা কি হয়, একটু লেনদেন হয়। হ্যাঁ, সেটাকে আমরা অ্যান্টাগনিস্ট মাসেল বলবো। অ্যান্টাগনিস্ট মিন্স হোয়ার দ্য মাসেল ওয়ার্ক wholly oppose the prime mover or agonist. Antagonist relax reciprocally during the contraction of the agonist through the process of reciprocal innervation. মানে হচ্ছে যখন অপোজিট মাসেলটা যেটা সেটা হচ্ছে মানে লেনদেন হবে, হ্যাঁ, আর এটা হচ্ছে অপোজ হিসেবে কাজ করবে। ডিউরিং নি এক্সটেনশন হ্যামস্ট্রিং মাসেল অ্যান্টাগনিস্ট, তাহলে হ্যামস্ট্রিং মাসেলটা কি হবে, অ্যান্টাগনিস্ট। অ্যাগনিস্ট হবে হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল, আর হ্যামস্ট্রিং মাসেলটা কি হবে, অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে। আমরা যখন এলবো ফ্লেকশন করব তখন আমাদের বাইসেপসটা কাজ করবে হচ্ছে কি অ্যাগনিস্ট, আর ট্রাইসেপসটা করবে অ্যান্টাগনিস্ট। আবার যদি এলবো এক্সটেনশন করি তাহলে আমার ট্রাইসেপসটা করবে অ্যাগনিস্ট হিসেবে কাজ করবে, আর বাইসেপসটা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এখন তো মোটামুটি ক্লিয়ার, বুঝতে পেরেছো? অ্যাগনিস্ট কোনটা বলবো, অপোজিট যেটা মাসেল সেটাকে আমরা অ্যান্টাগনিস্ট বলবো। আরো কিছু ফাংশন আছে, যেমন কিছু মাসেলের ফাংশন আছে মুভমেন্ট করার জন্য, ফিক্সেটর আর সিনার্জি স্ট্যাবিলাইজেশন। ফিক্সেটর যেটা হচ্ছে the muscle which contact the position a bone to keep it a control steady base from which a prime mover can act. Thus the stabilizer can provide a fixed attachment to of other muscle. যেটা আমি বললাম যে অনেক সময় হয় কি একটা মাসেলের ফাংশন থাকে ফ্লেকশন উইথ রোটেশন, এরকমও হতে পারে।
তখন হয় কি, যদি আমি শুধু ফ্লেকশন করতে চাই তখন আদার্স কিছু মাসেল আছে যেটা সেটা স্টাবিলাইজ করে রাখবে জয়েন্টে, তাহলে আমি শুধু ফ্লেকশনই করব, ফ্লেকশন উইথ রোটেশন করব না। এরকম যে অনেক সময় ফ্লেকশন উইথ রোটেশন করে এরকম, সেটা না। যদি ফ্লেকশন করতে চাই শুধু ফ্লেকশন করব। যেমন অনেক সময় একটা মাসেলের দুইটা ফাংশন থাকে অনেক সময়, তো সেটার ক্ষেত্রে যদি আমি স্পেসিফিক শুধু ফ্লেকশন করতে চাই, দেখবে যে সেটার ক্ষেত্রে কিছু মাসেলও কাজ করে, যেমন স্ট্যাবিলাইজার ফিক্স করে রাখে, সেটাকে আমরা ফিক্সেটর or স্ট্যাবিলাইজার বলে থাকবো। হেল্পার or synergist, where a muscle team up with another muscle in the production of the movement neither could perform alone. যেমন অনেক সময় হেল্পার হিসেবে কিছু ছোট ছোট মাসেল আছে যেটা হেল্পার হিসেবে কাজ করে। যেমন বাইসেপস এর কাজ হচ্ছে এলবো ফ্লেকশন করা, কিন্তু এর সাথে কিছু ছোট মাসেল আছে, পোনেটোটেরিস এরকম মাসেল আছে যেটা হচ্ছে কাজ করে হচ্ছে হেল্পার হিসাবে কাজ করে। যেমন এখানে ডিউরিং এক্সটেনশন নি, সার্টোরিয়াস মাসেল আর সিনার্জিস্ট। আর এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেটা উদাহরণ দেখলে তোমরা আরেকটু ক্লিয়ারলি সব বুঝতে পারবে। যেমন উদাহরণটা, এটা পরীক্ষা আসলে তোমরা এভাবে উদাহরণটা লিখতে পারবে। যেমন বাইসেপস, যেটা আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি। বাইসেপস যখন আমরা এলবো ফ্লেক্স বা এলবো কার্ভ যেটাই বলো, এলবো ফ্লেক্স করব, তখন কি হবে, বাইসেপসটা কি হবে, অ্যাগনিস্ট হিসাবে কাজ করবে। আর ট্রাইসেপসটা যেটা, সেটা কাজ করবে কি, অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করবে। আর এখানে দেখবে ট্রাপিজিয়াস এন্ড রম্বয়েড, আমাদের বডির এখানে পিছনে ট্রাপিজিয়াস মাসেল আছে, রম্বয়েড মাসেল আছে, সেটা কি করে আমাদের এই জয়েন্টটাকে ফিক্স করে বা এই ইয়াটাকে ফিক্স করে রাখে, যেটা আমাদের ফিক্সেটর হিসেবে কাজ করবে। সেটাকে আমরা বলবো ট্রাপিজিয়াস রম্বয়েড, যে এলবো বাইসেপস কার্লের জন্য বা এলবো ফ্লেকশনের জন্য। হ্যাঁ, আর পোনেটোটেরিস যেটা, সেটা কাজ করবে যে সিনার্জিস্ট হিসাবে, সেটা হেল্পার হিসাবে কাজ করবে। তাহলে বুঝতে পেরেছো, এই উদাহরণটা তোমরা দিতে পারবে যদি পরীক্ষায় উদাহরণ সহ তোমার এই গ্রুপ অ্যাকশন অফ মাসেল আসে, তাহলে এই উদাহরণটা তোমরা দিয়ে দিবে। এবং এই মাসেলের নামগুলো যদি তোমরা ভালো করে নাও জানো, তাহলে তোমরা নেটে একটু সার্চ দিয়ে দেখবে ট্রাপিজিয়াস মাসেলটা কোথায়, রম্বয়েড মাসেলটা পিঠের কোন জায়গায় আছে। রম্বয়েড মাসেলটা অনেক বড় একটা মাসেল, যে পিঠের আমাদের ব্যাকের পুরো অনেকটা জুড়ে আমাদের রম্বয়েড মাসেল আছে। এই মাসেলটা কোথায়, অরিজিন এবং ইনসারশন। অরিজিন ইনসারশন তো বুঝো, যে আমাদের একটা মাসেলে কিন্তু কোথাও বোনের কোন জায়গায় একটা মানে অ্যাটাচ করা থাকে, এবং ইনসারশন নিচেও আরেক জায়গায় ফিক্স করে অ্যাটাচ করা থাকে। তো তাহলে সেটাকে আমরা অরিজিন ইনসারশন বলবো। সেটা কি করে রাখে, এই অরিজিন ইনসারশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে। এই জিনিসগুলো তোমরা, যে এই মাসেলের নামগুলো যদি তোমরা নাও জেনে থাকো, তাহলে তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিবে ট্রাপিজিয়াস মাসেলটা কোথায় আছে, রম্বয়েড মাসেলটা কোথায় আছে, পোনেটোটেরিস মাসেলটা কোথায় আছে, দেখে নিবে। আর যদি অ্যানাটমিতে পড়ায় থাকে তাহলে তো ভালো কথা, পড়িয়ে ফেলছে, তাহলে তোমাদের বোঝা আরো একটু ইজি হবে। আচ্ছা, এখন গ্রুপ অ্যাকশন অফ মাসেল তো বুঝতে পেরেছো, বলতে পারবে, বুঝতে পেরেছো যে একটা হচ্ছে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, সিনার্জিস্ট, আর একটা ফিক্সেটর আর সিনার্জিস্ট, আর একটা হচ্ছে ফিক্সেটরও বলা হয়, স্টাবিলাইজারও বলা হয়, অনেক সময় হেল্পার আর সিনার্জিস্টও বলা হয়। ফিক্সেটর বলি আমরা, সিনার্জিস্ট বলি, যেমন অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, ফিক্সেটর, সিনার্জিস্ট। তোমরা অপোজিট নামেও বলতে পারবে। প্রাইম মুভার, যেমন অ্যাগনিস্টকে প্রাইম মুভারও বলা হয়। তো এটা বুঝতে পেরেছো তো, এটা খুবই ইজি, এবং কিন্তু এটা পরীক্ষায় সবসময় আসে। তোমরা উদাহরণ দিয়ে সুন্দর করে লিখবে। আচ্ছা, জয়েন্ট রেঞ্জ অফ মোশন, আমরা তো রেঞ্জ অফ মোশন পড়েছি তাই না? কাইনেসোলজিতে তোমাদেরকে রেঞ্জ অফ মোশন পড়ানোর কথা, যেমন প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট তোমরা পড়েছো, তাহলে বুঝতে পেরেছো যে আমাদের শোল্ডার জয়েন্টে কতগুলো মুভমেন্ট আছে। শোল্ডার জয়েন্টে যেমন 7টা মুভমেন্ট আছে, সেরকম ধরো এলবো জয়েন্টে কয়টা আছে, দুইটা 4টা মুভমেন্ট আছে। সেরকম রেঞ্জ অফ মোশন কি একটা রেঞ্জ আছে, যেমন এলবো ফ্লেকশনে কতটা রেঞ্জ আমরা জানি, 160 বা 80 ডিগ্রি মনে হয়। তাহলে এই রেঞ্জটা আমরা নর্মাল রেঞ্জ যখন জানবো, তখন যদি কোনো পেশেন্টের রেঞ্জ কমে যায়, তাহলে কি করব, আমরা বুঝতে পারবো যে তার এত ডিগ্রি, 130 ডিগ্রি আছে, এখন তার ট্রিটমেন্টের পরে 150 হলো, 160 হলো, তাহলে আমরা বুঝবো তার রেঞ্জ অফ মোশন বাড়ছে। অনেক সময় কি হয়, অনেক সময় বিভিন্ন পেইন বা অন্যান্য কারণে কি রেঞ্জ অফ মোশন কমে যায় না। অনেক সময় দেখবে যে কোনো জয়েন্টের স্টিফনেস বা পেইন হলো, বা কোনো মাসেল কন্ট্রাকশন করলো, তাহলে কি জয়েন্ট রেঞ্জ কমে যায় না, যে হাতটা উঠাতে পারতেছি না,
এভাবে বলো তোমরা যে হাতটা উঠাতে পারতেছেন, তার মানে কি তার জয়েন্টের রেঞ্জটা কমে গেছে, এই জন্য সে হাতটা উপরে উঠাতে পারতেছে না, বা হাতটা পিছনে নিতে পারতেছে না, তার মানে হচ্ছে তার এক্সটেনশনটা কমে গেছে, সে কারণে সে নিতে পারতেছে না। তাহলে কি আমরা রেঞ্জ অফ মোশনটা মেজার করব? রেঞ্জ অফ মোশনটা মেজার করার জন্য গনিওমিটার ইউজ করতে হয়। তো আমরা গনিওমিটার দিয়ে রেঞ্জ অফ মোশন মেজার করব। এগুলো আমি পরবর্তী ক্লাসে পড়াবো কিভাবে আমরা রেঞ্জ অফ মোশন মেজার করব। তো এই রেঞ্জ অফ মোশনটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। সেটা যেমন ফুল রেঞ্জ অফ মোশন আমরা এটা ক্লাসিফাইড করি। তো ক্লাসিফিকেশনটা আমি আগে রেঞ্জ অফ মোশনটা কি, রেঞ্জটা কি? রেঞ্জ মে বি ইউজ ইন টু সেন্স। ফার্স্ট, ইট মে রেফার টু দ্য অ্যামাউন্ট অফ মুভমেন্ট হুইচ ওকার টু দ্য জয়েন্ট। মানে একটা জয়েন্টে কতটুকু মুভমেন্টটা হয় সেটা একটা নর্মাল রেঞ্জ আছে, মানে সেই রেঞ্জটা তোমাদের মুখস্থ করতে হবে, প্রায় কাইনেসিওলজি পরীক্ষায় এটা এসে থাকে। Secondly, it may refer to the amount of shortening or lengthening of the muscle as it act to produce or control movement. হ্যাঁ, তারপর রেঞ্জ অফ মোশনটা কি? দ্য রেঞ্জ অফ মোশন ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট অফ এনি জয়েন্ট। ম্যাক্সিমাম অ্যামাউন্ট কতটুকু মানে রেঞ্জটা যেতে পারে, যেমন শোল্ডার ফ্লেকশন কতটুকু পর্যন্ত পারতেছে, বা এলবো ফ্লেকশন 100 কত 30 বা 40 কতটুকু পর্যন্ত পারে নর্মাল রেঞ্জ। যদি দেখো যে অনেক সময় কারো কোনো কারণে মাসেলের কোনো প্রবলেম বা নিউরোলজিক্যাল প্রবলেমের কারণে হয়তো পুরো রেঞ্জ নিতে পারতেছে না, তাহলে আমরা কি বলবো? তার হচ্ছে 90 ডিগ্রি রেঞ্জ আছে বা তার 60 ডিগ্রি রেঞ্জ আছে, এটা আমরা মেজার করব। গনিওমিটার দিয়ে সাধারণত মেজার করতে হয়। এখানে অনেকগুলো ডেফিনেশনে আছে, তোমাদের যেটা খুশি সেটা লিখতে পারো যদি রেঞ্জ অফ মোশনের ডেফিনেশন আসে। দিস ইজ দ্য টোটাল কোয়ান্টিটি অফ মুভমেন্ট হোয়েন এ জয়েন্ট ইজ মুভ টু ইটস ফুল এক্সটেন্ট। হ্যাঁ, এখানে বিভিন্ন মানে ডেফিনেশন আছে, তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো, সমস্যা নাই। তাহলে কি তোমরা বুঝলে যে জয়েন্ট রেঞ্জ অফ মোশন তো বুঝোই যে একটা জয়েন্টে যে মুভমেন্টটা হয় ফুল যে রেঞ্জটাকে সেটাকে আমরা রেঞ্জ অফ মোশন বলে থাকি। এখন দেখো টাইপ কি, রেঞ্জ অফ মোশনের টাইপ হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন বলে থাকি, আউটার রেঞ্জ অফ মোশন বলে থাকি, ইনার রেঞ্জ অফ মোশন বলে থাকি, মিডল রেঞ্জ। এই রেঞ্জটা ফুল রেঞ্জটা কি? when a muscle is fully stretched or contract to its limit of its normal capacity। যখন কি একটা রেঞ্জ মানে জয়েন্টের ধরো এলবো ফ্লেকশন পুরোটা যখন পারবে তখন এটাকে আমরা ফুল রেঞ্জ অফ মোশন বলবো। আর যদি আউটার রেঞ্জ অফ মোশন কোনটাকে বলবো? কন্ট্রাকশন ইজ ফুল from full stretch of the muscle to mid point of the full range। এখন ধরো এলবো ফ্লেকশনের জন্য আমি যদি এতটুকু মিডল রেঞ্জ পর্যন্ত পারি, একদম ফুল স্ট্রেচ থেকে মিডল পর্যন্ত পারি, এটাকে আমাকে বলা হবে আউটার রেঞ্জ। এখান থেকে এতটুকুর যে রেঞ্জটা এটাকে বলা হবে আউটার রেঞ্জ। আর ইনার রেঞ্জ অফ মোশন কোনটাকে বলা হবে? ইনার রেঞ্জ অফ মোশন বলা হবে যে কন্ট্রাকশন ইজ ফ্রম দ্য অ্যাবভ মেনশন মিড পয়েন্ট টু দ্য ফুল কন্ট্রাকশন। ইনার রেঞ্জ বলা হবে যে মিড পয়েন্ট থেকে যদি পুরোটুকু যায় তাহলে এটাকে বলা হবে ইনার রেঞ্জ। মিড থেকে ভিতরের দিকে পুরোটা যদি যায় তাহলে কি এটাকে আমরা বলবো ইনার রেঞ্জ অফ মোশন। আর মিডল রেঞ্জ অফ মোশন কি? অনেক সময় কন্ট্রাকশন ইজ এনি ডিস্টেন্স বিটুইন দ্য মিডল অফ দ্য আউটার রেঞ্জ এন্ড মিডল অফ দ্য ইনার রেঞ্জ। Middle range of motion is in which many muscle work most of the time when they are producing movement। Middle range কোনটাকে বলবো? যে আউটার রেঞ্জের মিড পয়েন্ট থেকে ইনার রেঞ্জের মিড পয়েন্ট পর্যন্ত, যেটা ধরো আউটার রেঞ্জ যদি এটা হয় মিডল পয়েন্ট এখান থেকে এতটুকু পর্যন্ত, এটাকে আমরা মিডল রেঞ্জ বলবো। বুঝতে পেরেছো? আউটার রেঞ্জ হচ্ছে ফুল যখন স্ট্রেচ অবস্থায় প্রথম থেকে আমরা মিড পয়েন্ট পর্যন্ত যাব, এটাকে হচ্ছে আউটার রেঞ্জ বলবে। তারপরে এই মিড পয়েন্ট থেকে একদম ভিতর দিকে যতটুকু যাব আউটার রেঞ্জের রেঞ্জ অফ মোশনের মিড পয়েন্ট থেকে ইনার রেঞ্জের মিড পয়েন্ট পর্যন্ত যে ভিতরে যে মুভমেন্টটা সেটাকে আমরা বলবো যে মিডল রেঞ্জ অফ মোশন। আর এই টাইপটা তোমরা মনে রাখবে, অনেক সময় প্র্যাকটিক্যালি তোমাদের দেখাতে বলা হয় যে শোল্ডার ফ্লেকশনের জন্য আউটার রেঞ্জ কোনটা, মিডল রেঞ্জ কোনটা, ইনার রেঞ্জ কোনটা একটু দেখাও। এখানে পিকচার দিয়ে দেওয়া আছে, তোমরা ইজিলি বুঝতে পারবে এখানে কোনটা আউটার রেঞ্জ। তোমরা অনেক সময় আউটার রেঞ্জ ইনার রেঞ্জের মধ্যে ভুল করে ফেলো। যখন ফার্স্ট থেকে শুরু করা হয় সেটাকে বলা হবে আউটার রেঞ্জ, যখন ভিতরের দিকে নেওয়া হবে সেটাকে বলা হবে ইনার রেঞ্জ। এখন দেখো
দেওয়া আছে, যেমন ফার্স্ট পিকচারে দেখতে পাবা যে আউটার রেঞ্জ কি ফুল স্ট্রেস থেকে মিড পয়েন্ট পর্যন্ত গেছে সেটাকে আউটার রেঞ্জ বলা হচ্ছে, আবার মিড পয়েন্ট থেকে যখন ভিতরের দিকে গিয়েছে সেটাকে ইনার রেঞ্জ বলা হয়েছে। কিন্তু পিকচার দেখলে ইজি ভাবে তোমরা বুঝতে পারবে। দেখা যাচ্ছে তো? বুঝতে পারতেছো? ইলা তুমি কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে রেঞ্জ অফ মোশনের টাইপ আসলে তোমরা সুন্দর করে লিখে দিবে। আর রেঞ্জ অফ মোশন ডিপেন্ড অন, অনেক সময় দেখো শোল্ডার ফ্লেকশন কত বেশি মুভমেন্ট হচ্ছে, আবার এলবোটা কতটুকু কম হচ্ছে। শোল্ডার ফ্লেকশন হয়তো 160 ডিগ্রি, কিন্তু এলবো ফ্লেকশন হচ্ছে ধরো 130 বা এরকম হতে পারে, আমি এক্সাক্ট জানি না, মনে নাই, কিন্তু কাইনোসিওলজি তোমাদের পড়াবে, তোমরা এগুলো মুখস্থ রাখতে হবে। তবে রেঞ্জ অফ মোশন ডিপেন্ড অন কিসের উপর ডিপেন্ড করে? অনেক সময় শেপ অফ দ্য আর্টিকুলার সারফেস, the effect of the ligament and muscle, overlying skin and soft tissue over the joint, কিসের উপর ডিপেন্ড করবে? একটা আর্টিকুলার সারফেস জয়েন্টের টাইপ তোমাদের হয়তো পড়াবে, সেখানে বিভিন্ন জয়েন্টের টাইপ আছে, যেমন অনেকগুলো মানে যেমন শোল্ডার জয়েন্ট কি ধরনের জয়েন্ট? সাইনোভিয়াল জয়েন্ট, সেখানে কি অনেক মুভেবল জয়েন্ট এবং সবচেয়ে বেশি মুভ করে, যেমন হিপ জয়েন্টের এটা সাইনোভিয়াল জয়েন্ট। মানে এইগুলো হচ্ছে আর্টিকুলার যে সারফেস থাকে সেটার উপর ডিপেন্ড করে জয়েন্টের রেঞ্জ অফ মোশনটা ডিপেন্ড করে। কিসের উপরে ডিপেন্ড করে? যেমন লিগামেন্ট এর উপর ডিপেন্ড করে, সফট টিস্যু ওর উপর ডিপেন্ড করে, বাল্ক অফ দ্য টিস্যু অফ দ্য অ্যাডজাস্টেন্ট জয়েন্ট, মানে এখানে মাসেল কি কি কাজ করতেছে সেটার উপরে জয়েন্টের রেঞ্জ অফ মোশনটা ডিপেন্ড করে থাকে। হোয়াই ডু উই মেজার জয়েন্ট রেঞ্জ অফ মোশন? এই যে জয়েন্ট রেঞ্জ অফ মোশনের টাইপ গুলো আমরা শিখলাম, তারপরে হচ্ছে জয়েন্ট রেঞ্জ অফ মোশন মেজার করার প্রয়োজন কেন? কেন আমরা গণিমিটার দিয়ে করব? যেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট ইভ্যালুয়েশন, মেন যেটা সেটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট ইভ্যালুয়েশনের জন্য, তার কি প্রবলেম আইডেন্টিফাই করার জন্য। এখানে কি লিখছে দেখো, স্টাবিলাইজার রেকর্ড অফ অ্যাক্টিভ অর প্যাসিভ রেঞ্জ অফ মোশন। আমাদের কাছে একটা পেশেন্ট আসলে আমরা ফার্স্টলি চেক করে দেখি তার রেঞ্জ অফ মোশনটা ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারি যে তার এই জয়েন্টে প্রবলেম আছে বা এই মাসেলে প্রবলেমের কারণে তার রেঞ্জ অফ মোশনটা কমে গেছে। তারপরে কি করি আমরা? বিভিন্ন ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি, তারপরে আবার কিন্তু ট্রিটমেন্টের শেষে আবার চেক করে দেখি তার জয়েন্টের রেঞ্জ অফ মোশনটা ঠিক মতো, ফাংশনটা ঠিক মতো প্রপারলি হয়েছে কিনা, রেঞ্জ অফ মোশনটা বেড়েছে কিনা সেটা আমরা চেক করে দেখি। ফাইন্ড আউট দ্য occurrence of pain, পেইনটা কোথা থেকে শুরু হয়েছে? জয়েন্টে পেইন না মাসেলে পেইন বা এইসবের জন্য আমরা রেঞ্জ অফ মোশন মেজার করে থাকি। গাইড দ্য ট্রিটমেন্ট প্ল্যানিং করার জন্য, ইভালুয়েশন করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, ট্রিটমেন্টটা কোন ট্রিটমেন্ট অ্যাপ্লাই করলে তার জন্য বেনিফিট হবে সেটা বোঝার জন্য আমরা রেঞ্জ অফ মোশনটা চেক করে দেখি, মেজার করে দেখি। পেশেন্ট মোটিভেশনের জন্য অনেক সময় চেক করে দেখি। তাহলে কি হয়, ট্রিটমেন্ট দেওয়ার পরে আবার যখন চেক করে দেখা যায় তার রেঞ্জ অফ মোশন বেড়েছে, হাত উপরে উঠাতে পারতেছে। অনেক সময় এরকম হয় না, শোল্ডার জয়েন্টে প্রবলেম হলে অনেকে মহিলারা দেখবে যে কমপ্লেন করে যে আমি মাথা চুল বাঁধতে পারি না, হাত পিছনে নিতে পারি না, হাতটা পিছন দিকে ব্যাকে নিতে পারতেছি না, এরকম ধরনের কমপ্লেন করে থাকে। তাহলে কি করব আমরা? ফার্স্টলি আসার পরেই আমরা জয়েন্টের রেঞ্জ অফ মোশনটা চেক করে নিব, এবং জয়েন্টের রেঞ্জ অফ মোশন চেক করে কিন্তু আমরা বুঝতে পারি যে তার কোন ধরনের প্রবলেম হয়েছে, কোন মাসেলের প্রবলেমটা হয়েছে, কোন জয়েন্টের স্পেসিফিক কোন জায়গাটায় প্রবলেম হয়েছে সেটাও আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। মেথড অফ মেজারিং জয়েন্ট রেঞ্জ অফ মোশন, আমরা কিভাবে জয়েন্ট রেঞ্জ অফ মোশনটা চেক করতে পারি? আমরা চেক করতে পারি গনিমিটার ইউজ করে, টেপ মেজারমেন্ট করে, ট্রেসিং করে, ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে, ভিডিও, কম্পিউটার, ফটোগ্রাফি, বিভিন্ন ভাবে করতে পারি। কম্পিউটারাইজেশনের মাধ্যমে করতে পারি, যেমন কম্পিউটারের মাধ্যমে অনেক সময় করে না, মোশন চেক করে। ধরো যে কত মোশনে তোমরা দেখে থাকবে যে ক্রিকেট খেলে না, খেলাধুলার সময়, ক্রিকেট খেলার সময় বল কত স্পিডে মারলো সেটা বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে কিন্তু চেক করে থাকে। এরকম বিভিন্ন যত আপডেটের মাধ্যমে কিন্তু আমরা এই কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু চেক করতে পারি, যে একটা কত স্পিড আছে বা কত রেঞ্জ অফ মোশন আছে, এগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে চেক করা সম্ভব। কিন্তু এখনো ধরো বাংলাদেশে এত অত্যাধুনিক জিনিসপত্র আসে নাই, সুতরাং আমরা গনিমিটারই সাধারণত ইউজ করে থাকি, একটা স্কেলের মাধ্যমে আমরা মেজার করে থাকি। ঠিক আছে? নর্মাল রেঞ্জ অফ মোশন ইজ এফেক্টেড বাই ইনজুরি, এজ, সেক্স, বডি টাইপ। নর্মাল রেঞ্জ অফ মোশনটা কিরকম হয়, মানে এফেক্টেড হয় কেন কেন হতে পারে? যে নর্মাল রেঞ্জ অফ মোশন তো সবারই নর্মাল থাকে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি কারো কারো ক্ষেত্রে
প্রবলেম দেখা দিচ্ছে, ইনজুরির কারণে হতে পারে, বয়সের কারণে হতে পারে, বা ফিমেলদের যেমন এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়, তারপরে বডি টাইপ, যে অনেকের ওবিসিটি বেশি থাকে, তাহলেও এরকম রেঞ্জ অফ মোশন কমে যেতে পারে। জেনেটিক কারণে হতে পারে, লেভেল অফ অ্যাক্টিভিটি, যারা ধরো স্পোর্টস খেলাধুলা কম করে তাদের কিন্তু বডি ফ্লেক্সিবিলিটি কম থাকে, হ্যাঁ, মুভমেন্ট কম হয়, বা রেঞ্জ অফ মোশন তাদের কম থাকে। তো বুঝতে পেরেছো যে রেঞ্জ অফ মোশন আমরা কিভাবে মেজার করি, কিসে রেঞ্জ অফ মোশন কিসের উপর ডিপেন্ড করে। আজকে আমি বেশি কিছু পড়াবো না, আজকে যেটা পড়াচ্ছি আরেকটা জিনিস পড়াবো, সেটা অক্সফোর্ড গ্রেডিং স্কেল। আমি প্রায়ই তোমাদেরকে বলি যে আমরা মাসেল পাওয়ার মেজার করে থাকি একটা স্কেলের মাধ্যমে। এখন দেখো মাসেল পাওয়ার একটা নর্মাল পাওয়ার আছে, সেজন্য আমরা বুঝি না যে আমাদের কারো যদি প্যারালাইসিস হয়ে যায় কোনো কারণে, অনেক সময় মাসেল পাওয়ার কমে যায়, মাসেলের শক্তিটা কমে যায়, অনেক কারণে হতে পারে, নিউরোলজিক্যাল কারণে হতে পারে, পেইনের কারণে হতে পারে, বা আদার্স জয়েন্টের কারণে হতে পারে, বা বিভিন্ন মানে প্রবলেমের কারণে মাসেল ওয়েস্টিং হয়ে গেলেও কমে যেতে পারে। নর্মাল যেটা ধরো নর্মাল যেটা পাওয়ার, সেটাকে আমরা 5 ধরে থাকি, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা ধরো একটা পেশেন্ট তোমার কাছে আসলো, যদি বলে যে আমার এখানে এই খুব পেইন করতেছে, বা আমার এখানে খুব উইক ফিল করতেছি, তাহলে তুমি একটা মেজারমেন্ট করবে, একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করবে, তাতে যেই পাওয়ারটা থাকবে সেটা তুমি লিখে রাখবে। তো সেরকম হচ্ছে মাসেল পাওয়ার, যেমন যেটা হচ্ছে স্কেলে জিরো, যেটা একদম জিরো আমরা যেটাকে ধরি, সেটা হচ্ছে নো কন্ট্রাকশন, মানে কোনো মুভমেন্ট হয় না। হোল প্যারালাইসিস রুগী থাকে না, অনেক সময় স্ট্রোক করলে বা আদার্স কোনো কারণেও প্যারালাইসিস হয়ে গেলে কোনো মুভমেন্ট হয় না, সেটাকে আমরা গ্রেড জিরো ধরবো। আর গ্রেড 1 হচ্ছে ফ্লিকার কন্ট্রাকশন, অনেক একদম ফ্লিকার কন্ট্রাকশন, যেটা ভিজিবল, তুমি দেখতে পারবে যে মাসেলটা খুব ফ্লিকারি কন্ট্রাক্ট করতেছে, কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, মাসেলটা এরকম ফ্লিকার কন্ট্রাকশন হয়। অনেক সময় এরকম হয় না যে মাসেলটা লাফাচ্ছে, এরকম বোঝা যায়, তাহলে সেটাকে আমরা বলবো 1। আর 2 বলবো কোনটাকে? ফুল রেঞ্জ অফ মোশন উইথ গ্র্যাভিটি এলিমিনেট। গ্র্যাভিটি কি? আমাদের এই যে মুভমেন্টের ক্ষেত্রে গ্র্যাভিটি কাজ করে, তোমরা তো পড়েছো এগুলো, 9-10 পড়ার কথা। গ্র্যাভিটি আমাদেরকে হেল্প করে, যেমন গ্র্যাভিটি আমাদের কি করে, তোমরা এটা পড়ে থাকছো যে সিঁড়িতে আমরা উপরের দিকে উঠতে গেলে অনেক কষ্ট পাই, কিন্তু নামার সময় আমাদের অনেক কষ্ট লাগে না, কারণ নামার সময় আমাদের গ্র্যাভিটি কি সাহায্য করে। আমরা যখন উপরে উঠি এগেইনস্ট গ্র্যাভিটিতে উঠি, তখন আমাদের কষ্ট হয়। এখন তখন মুভমেন্ট করার সময় আমরা যদি গ্র্যাভিটির দিকে আমার হাতটা নিচের দিকে নামাই, তাহলে কি আমার কাছে ইজি মনে হবে। যদি আমি নিচ থেকে উপরের দিকে উঠাই, তাহলে কি হবে, আমার একটু কষ্ট মনে হবে। হ্যাঁ, তো সেটাকে আবার যদি গ্র্যাভিটি এলিমেন্ট, গ্র্যাভিটির সমান্তরালে হাঁটি, যদি আমি সমান্তরালে হাঁটি, তাহলে কি হবে, আমার একটা ইজি ফিল করব না। যদি ধরো হাঁটতেছো উঁচু নিচুতে না হেঁটে যদি তুমি সমান্তরাল লেভেলে হাঁটো, তাহলে তোমার জন্য একটু ইজি হবে না? সেরকম হচ্ছে গ্রেড 2, যেটা হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন উইথ গ্র্যাভিটি এলিমিনেট। গ্র্যাভিটি এলিমিনেট মানে হচ্ছে কি সমান্তরাল। ধরো তুমি এলবো ফ্লেকশন করতে বলা হলো কোনো পেশেন্টকে, সে এগেইনস্ট গ্র্যাভিটিতে পারতেছে না, তাহলে তুমি তাকে কি করবে, হাতটা একটু বাঁকা করে বলবে যে এলবো ফ্লেকশন করেন, তো এরকম করে গ্র্যাভিটির সমান্তরালে রেখে বলবে যে এলবো ফ্লেকশন করেন। তাহলে যদি সে এভাবে পারে, তাহলে আমরা সেটাকে কি বলবো, গ্রেড 2 বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? গ্রেড 2 বলবো। আর গ্রেড 3 কোনটাকে বলবো? ফুল রেঞ্জ অফ মোশন উইথ এগেইনস্ট গ্র্যাভিটি। যদি সে এগেইনস্ট গ্র্যাভিটিতে সে ফুল রেঞ্জ অফ মোশন পারে, তাহলে আমরা সেটাকে 3 বলবো। 4 কোনটাকে বলবো? ফুল রেঞ্জ অফ মোশন উইথ এগেইনস্ট গ্র্যাভিটি উইথ মিনিমাল রেজিস্ট্যান্স। আমরা এগেইনস্ট গ্র্যাভিটিতে পারবে, সাথে যদি আমি সাম রেজিস্ট্যান্স দেই বা কিছু রেজিস্ট্যান্স দিলেও সে মুভমেন্ট পারবে, তাহলে সেটাকে আমরা 4 বলবো। আর 5 বলবো হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন উইথ এগেইনস্ট গ্র্যাভিটি উইথ ম্যাক্সিমাল রেজিস্ট্যান্স। অনেক ম্যাক্সিমাল রেজিস্ট্যান্স দিলেও সে পারবে। ধরো আমরা হাতে একটা ওয়েট নিয়েও একটু ম্যাক্সিমাল রেজিস্ট্যান্স, তুমি একটা ওয়েট নিয়েও যদি দেখা যাচ্ছে সে হাতটা ভাঁজ করতে পারতেছে, তাহলে আমরা বুঝে নিব তার মাসেল পাওয়ার 5 আছে। এখন আমরা এভাবে ক্লাসিফিকেশন, এটা সব সময় প্রয়োজন হয়। অক্সফোর্ড গ্রেডিং স্কেল আমাদের বিভিন্ন কাজে ট্রিটমেন্টের জন্য আমরা সব সময় পেশেন্টের মেজার করে থাকি, যে কিভাবে আমরা মাসেল পাওয়ার মেজার করি। আমরা সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড এটা অক্সফোর্ড গ্রেডিং স্কেলের মাধ্যমে মেজার করে থাকে। যেমন হচ্ছে গ্রেড 0টা হচ্ছে নো কন্ট্রাকশন, গ্রেড 1 হচ্ছে ফ্লিকার কন্ট্রাকশন, গ্রেড 2 হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন উইথ গ্র্যাভিটি এলিমিনেট গ্র্যাভিটি, আর গ্রেড 3 হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন উইথ এগেইনস্ট গ্র্যাভিটি, 4 হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন উইথ এগেইনস্ট গ্র্যাভিটি উইথ মিনিমাল রেজিস্ট্যান্স,
5 হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন উইথ এগেইনস্ট গ্র্যাভিটি উইথ ম্যাক্সিমাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই গ্রেডটা তোমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে এবং এটা প্রত্যেকটা জয়েন্টের জন্য বুঝে নিতে হবে যে এলবো ফ্লেকশনের ক্ষেত্রে আমরা যদি নো 0 বলি তাহলে কোনো মাসেলের মুভমেন্ট হবে না, আর 1 যদি বলি দেখবো যে আমরা বাইসেপসটা কিছুটা ফ্লিকার কন্ট্রাকশন হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 হলে দেখবো যে ফুল রেঞ্জ অফ মোশন উইথ ইলিমিনেট গ্র্যাভিটি, ইলিমিনেট গ্র্যাভিটিতে সে পারতেছে, এভাবে পারতেছে, কিন্তু এগেইনস্ট গ্র্যাভিটিতে সে পারবে না, 3 তে পারবে না। আর 3 হচ্ছে এগেইনস্ট গ্র্যাভিটিতে যদি সে পারে তাহলে সেটাকে আমরা 3 ধরবো। 4 হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন উইথ এগেইনস্ট গ্র্যাভিটি উইথ মিনিমাল রেজিস্ট্যান্স, সামান্য রেজিস্ট্যান্স দিলে সে পারে কিন্তু ম্যাক্সিমাম দিলে পারে না, তাহলে আমরা বুঝবো তার মাসেল পাওয়ার 4 আছে। 5 হলে আমরা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স দিব। এখন দেখো যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। তৌহিদ রহমান, তুমি বুঝতে পেরেছো? তাওহিদ রহমান, গ্রেডিং স্কেলটা কিভাবে আমরা করব অক্সফোর্ড গ্রেডিং স্কেলের মাধ্যমে, এটা গ্রেড 0 থেকে 5 আছে 6টা পয়েন্ট, সেটা আমরা মুখস্থ করে ফেলবো। সবাইকে এটা কিন্তু খুব ভালো করে জানা লাগবে, এটা ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা আসে, নইলে ভাইবাতে আসবে, যে কোনো ভাবেই হলেও আসবে। এখন কি কেউ বলতে পারবে এই গ্রেডটা সম্পর্কে? যারা পুরাতন আছো তোমাদের তো নিশ্চয়ই মুখস্থ থাকার কথা, কেউ বলতে পারবে? একটু বলো তো দেখি এই গ্রেডিং স্কেলটা সম্পর্কে কে বলতে পারবে? সাবরিনা বলতে পারবে? সাবরিনা, তিনা, জি ম্যাম। বলো তো আমরা অক্সফোর্ড গ্রেডিং স্কেলের যে মেজারমেন্ট করি এটা আমরা কিভাবে মেজার করি, এই জিনিসটা একটু বলো তো। গ্রেড 0 আমরা কোনটাকে বলবো? 0 থাকে তাহলে কোনো কন্ট্রাকশন হবে না, আর গ্রেড 1 থাকলে তাহলে ফ্লিকার কন্ট্রাকশন হবে। আর তারপর গ্রেড, তারপর বলো, বলো, কেটে দিলা কেন? আনমিউট হয়ে গেলে কেন? একটু হলে হচ্ছে কি গ্র্যাভিটি এলিমিনেটেড হবে, আর গ্রেড 3 হচ্ছে গ্র্যাভিটির এগেইনস্ট গ্র্যাভিটি হবে, আর গ্রেড 4 হচ্ছে এগেইনস্ট গ্র্যাভিটি হবে আর হচ্ছে মিনিমাল রেজিস্ট্যান্স থাকবে, আর গ্রেড 5 হচ্ছে ম্যাক্সিমাল রেজিস্ট্যান্স থাকবে গ্রেড এগেইনস্ট গ্র্যাভিটির সাথে। আর এটা তোমরা যখন তোমাদের ভাইবা বোর্ডে এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করা হবে তখন তো সুন্দর করে দেখাতে পারবে, তাই না? যদি শোল্ডার জয়েন্টে শোল্ডার ফ্লেকশনের ক্ষেত্রে বলা হয় বা এলবো ফ্লেকশনের ক্ষেত্রে বলা হয় বা এরকম তোমাদেরকে পজিশনটা দেখিয়ে দেখিয়ে বলতে হবে, সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি যখন দেখাবো সামনাসামনি তখন তোমাদের প্রত্যেকটা জয়েন্টের এভাবে কিভাবে গ্রেডিং আমরা মেজারমেন্ট করি সেটা আমি দেখিয়ে দিব। এটা পরবর্তী যখন আমরা সামনাসামনি প্র্যাকটিক্যাল নিতে পারবো তখন ওগুলো আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে বুঝিয়ে দিব। নতুনদের মধ্যে কেউ বুঝেছো? একটু বলো তো দেখি যে আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি গ্রুপ অ্যাকশন অফ মাসেল পড়িয়েছি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এটা প্রায় পরীক্ষা আসে। তারপরে রেঞ্জ অফ মোশনের টাইপ পড়িয়েছি, এটা প্রায় পরীক্ষা আসে এবং ভাইভাতেও আসে। এবং আজকে যেটা পড়ালাম অক্সফোর্ড গ্রেডিং স্কেল, এটাও প্রায় পরীক্ষা মানে এটা ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা আসে এবং এগুলো জানতেই হবে থেরাপিউটিক এক্সারসাইজে পাস করতে চাইলে। ঠিক আছে, নতুনদের মধ্যে বলো তো আজকের ক্লাসটা বুঝতে পেরেছো কিনা? নতুনদের মধ্যে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। জিনিসগুলো একবার দেখলে বা পড়লে হয়ে যাবে সবকিছু। আপনি ক্লিয়ার তো? মানে যা আমি বুঝালাম আমি খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি, আমার ধারণা সবার বোঝার কথা। জি ম্যাম, বুঝতে পারছি। আর এইটা আমি দিয়ে দিয়েছি মাহিনের কাছে, মাহিন তোমাদেরকে সেন্ড করে দিবে। আর তাহলে তোমরা এই টপিকসটা পড়ে ফেলবে। এখান থেকে যে 3টা কোশ্চেন তোমাদের পাওয়ার কথা, 3টা কোশ্চেন হচ্ছে, একটা হচ্ছে তোমাদের গ্রুপ অ্যাকশন অফ মাসেল, রেঞ্জ অফ মোশনের টাইপ গুলো, আরেকটা হচ্ছে মাসেল পাওয়ার কিভাবে আমরা মেজার করি অক্সফোর্ড গ্রেডিং এর মাধ্যমে। এটা সুন্দর করে পরীক্ষা আসলে সুন্দর করে তোমরা লিখে দিবে। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আর আগামীকালকের ক্লাসটা যেহেতু আজকে নিয়ে নিয়েছি, আগামীকালকের ক্লাসটা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। আর এই যে টপিকস গুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে। আর যখন পরিস্থিতি ভালো হবে সামনাসামনি যদি আমরা ফেস টু ফেস ক্লাস নিতে পারি তখন আমি প্র্যাকটিক্যালি তোমাদের এগুলো দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী অন্য ক্লাসগুলো ঠিক মতো করো। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।